সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজ 24শে মার্চ 1882 সালের এই দিনে ডক্টর রবার্ট কচ, যিনি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষ্মার জীবাণুটি আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন, সেই দিনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে আছে, কারণ সমগ্র বিশ্বব্যাপী এই দিনটিকে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা আন্তর্জাতিক বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এই দিবসটি যথাযথ ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। একই সঙ্গে আমাদের সময় একটি প্রবাদ ছিল যে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা, কিন্তু সেই প্রবাদটি পরিবর্তিত হয়েছে। যক্ষ্মার যথাযথ চিকিৎসা রয়েছে। আমরা এখন বলতে পারি যে যক্ষ্মা হলে রক্ষা নাই, এ কথাটির ভিত্তি নাই। কাজেই যথাযথ চিকিৎসা যক্ষ্মাকে আমরা প্রতিকার করতে পারি, কিন্তু প্রতিকারের চেয়ে প্রতিরোধ আরও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে 2023 সালে প্রায় 1,08,00,000 লোক যক্ষ্মায় আক্রান্ত হয়েছে এবং সেই বছরই প্রায় 12.5 মিলিয়ন লোক এই রোগে মৃত্যুবরণ করেছে। আমাদের এই বছরের যে থিমটি রয়েছে বা প্রতিপাদ্য বিষয়টি রয়েছে, ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট অ্যান্ড ডেলিভার। অর্থাৎ আমরাই যক্ষ্মা প্রতিরোধ করতে পারি। তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা বিনিয়োগ করব এবং একই সঙ্গে যে সেবাটি সেটি বিতরণ করব। এবং সমগ্র যে যক্ষ্মার যে সমন্বিত যে প্রচেষ্টাটি, সেটি কি শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সেটি বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান এবং সবার সমন্বিত উদ্যোগে সমগ্র বাংলাদেশে যক্ষ্মার বিরুদ্ধে বা প্রতিরোধে কার্যক্রমটি চলছে। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আজকের প্রথম পর্বে কথা বলবো এবং একই সঙ্গে দেশব্যাপী রমজান চলছে, সিয়াম সাধনা চলছে। এই রোজায় কিভাবে সুস্থ থাকা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর খান আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ এবং সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আপনাকে স্বাগত ডাক্তার প্রফেসর আবুল কালাম আজাদ। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি, আমরা আসলে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম যে যক্ষ্মা একেবারেই দীর্ঘ সময় ধরে চিকিৎসা বিজ্ঞানের একদম আদি সময় থেকে ভীষণ প্রাচীন রোগ হিসেবে রয়েছে এবং এখন পর্যন্ত এই যক্ষ্মার ভয়াল থাবা থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারিনি। প্রতি বছর আপনারা মেডিসিনে প্র্যাকটিস করেন, আপনার প্রতিনিয়ত হসপিটালের চেম্বারে যক্ষ্মা রোগী পেয়েই থাকেন। একটি সময় ছিল শুধুমাত্র যে যারা পোর সোসিও ইকোনমিক কন্ডিশন বা একেবারেই স্যাঁতস্যাঁতে জায়গা, এগুলো আমরা পড়েছি, সেই জায়গাতে মানুষের বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের ইমিউনিটি লেভেলটি কিন্তু অনেকখানি কম্প্রোমাইজড হয়ে গেছে, সীমিত হয়ে গেছে এবং আমরা শহরকেন্দ্রিক মানুষরা যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে যে এই যক্ষ্মার যে ট্রিটমেন্টটি ছিল সেটি কিন্তু অনেক রেজিস্ট্যান্স গ্রো করেছে, প্রতিরোধ গ্রো করেছে এবং আমরা অনেক সময় বলি যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এবং এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স, টিবি, এখন কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে। এই বর্তমান প্রেক্ষাপটের বাংলাদেশের যক্ষ্মার অবস্থাটি কি, যদি একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আপনি একটু আগে বললেন যে অনেক প্রাচীন একটি রোগ টিউবারকুলোসিস, সংক্ষেপে আমরা বলি টিবি, এবং টিউবারকুলোস ব্যাসিলাস থেকে টিবি এই রোগটির নাম উৎপত্তি হয়েছে এবং এটা কিন্তু অনেক প্রাচীন মিশরের চিকিৎসায়, অন্যান্য অনেক আপনার বিখ্যাত ব্যক্তিদের চিকিৎসার কথা, এবং আপনার গত শতাব্দীতেও বা তার আগের শতাব্দীতে, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতাব্দীতে এবং কিছু অংশ বিংশ শতাব্দীতে আপনার যে মানে টিউবারকুলোসিস যে আক্রান্ত মানুষরা এই অঞ্চলে, এবং দেখেন একটা সময়ে যখন টিউবারকুলোসিস চিকিৎসা বের হয়নি তখন ওই স্যানিটোরিয়ামে পাঠানো হতো এবং আমরা সব জায়গায় দেখেছি, আপনার চলচ্চিত্রায়নেও দেখেছি টিউবারকুলোসিস একটি বিখ্যাত রোগ। আপনার ধরেন সাহিত্যে, উপন্যাসে, বিভিন্ন জায়গায় টিউবারকুলোসিস এবং এর সাথে কাশির সাথে রক্ত যাওয়া। তো যদি বলেন যে সাহিত্য এবং জীবনের সাথে মিশে টিউবারকুলোসিস, আমাদের এই অঞ্চলে পৃথিবীর যদি 8টা দেশকে ধরেন যে সবচেয়ে বেশি টিবির বার্ডেন, টিবি রোগ বেশি কোথায় কোথায়, তাহলে আপনি দেখবেন যে আপনার ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, চায়না, ফিলিপাইন, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, কঙ্গো, এই 8টা দেশে সবচেয়ে বেশি টিবির রোগীরা বাস করে। অর্থাৎ 6টি দেশ এশিয়াতে, 2টি দেশ আফ্রিকাতে। এটা কিন্তু একটি বড় জিনিস এবং আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ 8টি মানে প্রধান দেশের মধ্যে রয়েছে। 2 নম্বর কথা, আপনি হয়তো বলতে পারেন যে
ইউরোপ আমেরিকার কি অবস্থা? হ্যাঁ, সিডিসি বলছে যে আমেরিকাতে যে মাত্রাটা, অর্থাৎ ইনসিডেন্সটা কম ছিল, 21 সালে 22 সালে দেখা গেছে যে এটা 15% করে ইনক্রিজ করছে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে। একইভাবে যে রোগগুলো ইউরোপে অনেক কম থাকতো, বিশেষ করে এই ব্যাকটেরিয়ার ইনফেকশনজনিত রোগ, সেগুলো ইউরোপে এসছে। এর একটি বড় কারণ ছিল যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় যে একটি ধস নামে এরকম কিছু রোগ ইউরোপ এবং আমেরিকাতে চলে এসেছিল। তার মধ্যে আমরা সবাই জানি যে এইচআইভি এইডস ইনফেকশন। এই এইচআইভি এইডস ইনফেকশনের মতো ইনফেকশন হওয়ার কারণে মানুষের মধ্যে টিউবারকুলোসিস আক্রান্ত হওয়ার হার বেড়ে গিয়েছে। দ্বিতীয়, ডায়াবেটিসের সংখ্যা পৃথিবীতে বেড়ে গিয়েছে, বাংলাদেশেও ব্যতিক্রম নয়। সেটা একটা কারণে বাংলাদেশের প্রেক্ষিতায় আমরা টিউবারকুলোসিস বেশি দেখতে পাই। এবং আপনি একটু আগে চমৎকার বলেছেন যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, বাংলাদেশ এই বায়ু দূষিত অবস্থার কারণে পৃথিবীতে অত্যন্ত একটি নিম্ন অবস্থানে রয়েছে। যেটার কারণে আপনি, যখন আমি আজকে রাস্তা দিয়ে আসছিলাম, আমি শাহবাগের মতো জায়গায় যখন এইরকম একটি কাটা বন থেকে যাচ্ছি, আমি আস্তে করে বাম পাশে ডান পাশে তাকালাম, কোনো একটি গাছের পাতা সবুজ নয়, ধূসর একটি প্রলেপ রয়েছে। অর্থাৎ বাতাসের মধ্যে এত জীবাণু সংক্রমণ, আমাদের ভেন্টিলেশন হচ্ছে না। এটা আউটডোরেই যদি আপনার বাইরের পরিবেশে যদি আপনার ভেন্টিলেশন না হয়, তাহলে ঘরের ভেতরে কি অবস্থা বলুন। আপনার টিবির জীবাণু সবচেয়ে বেশি মারা যায় এবং বেঁচে থাকতে পারে না যেখানে ভেন্টিলেশন ভালো, যেখানে লাইট ভালো, আলট্রাভায়োলেট লাইট এবং আপনার ভেন্টিলেশন। কিন্তু ঢাকার বাতাসে এবং যদি এই রকম পরিমাণ ধুলো জমে থাকে, আলট্রাভায়োলেট লাইট এসে আমাদের পৃথিবীর মাটিতে পড়তে পারে না। এটাও একটি বড় বিবেচনা করার বিষয়। এবং যার ফলে টিবির জীবাণু, যিনি আক্রান্ত ব্যক্তির কফের সাথে টিবির জীবাণু যে বাতাসে ভেসে বেড়ায়, এটাকে যে মেরে ফেলার ক্ষমতা, সেটা আমাদের কমে যাচ্ছে। এটা একটা, আমাদের দেশে দরিদ্রতার হার কমেছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে কিছু মানুষ রয়েছেন যারা খুব অ্যাওয়ার নয়, যারা সতর্ক নয়, তারা আপনি এই টিউবারকুলোসিস সম্বন্ধে জানেন না এখনও। অনেকের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে পারি নাই। তারা একটু সারা বছর কাশেন, তারা মনে করেন এটা স্বাভাবিক কাশি, তারা জীবনযাত্রা করছেন, তার খেটে খাওয়া জীবনের রোজগার করতে যান, এবং তার ওই ডাক্তার দেখানোর মতো সময়ও নাই, বা তারা মনে করেন যে এটার জন্য অর্থ লাগবে। এটা একটা ব্যাপার। তারপরে ধরেন আমাদের যে মানে প্রায় 17% লোক টিবি রোগে ভুগছেন, এতে করে তাদেরকে আমরা রোগ নির্ণয় করতে পারছি না। 17%, এই যে 17% আনডিটেক্টেড টিউবারকুলোসিস, তারা কিন্তু যক্ষ্মা ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। একটি পরিবারে একজন যক্ষ্মা রোগী থাকলে তার থেকে বাচ্চারা সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার, যে শিশুদের মধ্যে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি, এবং সেখানে আপনার তাদের মধ্যে টিবি হয়ে যাচ্ছে। অথবা আপনার তারা হয়তো ওষুধ খাচ্ছেন, ওষুধ আমাদের বাংলাদেশে বিনা পয়সায় পাওয়া যায়, ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধটা ঠিক মতো খাচ্ছেন না, ঠিক সময় মতো খাচ্ছেন না, যার ফলে রেজিস্ট্যান্ট টিবি হয়ে যাচ্ছে। অথবা তিনি যে ব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত হয়েছিলেন, এটা আগের থেকেই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, সেটা একটা। এরপরে রোগ নির্ণয়ের ব্যাপার রয়েছে, যে রোগ নির্ণয় করার জন্য যে একজন ডক্টর যে টুলসগুলোর সাহায্য নেবেন, সেটা সব জায়গায় অ্যাভেলেবল কিনা, সেটাও একটা ফ্যাক্টর আমাদের রয়েছে অনেক। কিন্তু তারপরে ধরেন সরাসরি কফ থেকে টিবির জীবাণু পরীক্ষা করা, অথবা আপনার আমরা যে জিন এক্সপার্ট বলে একটি পরীক্ষা করে টিবির জীবাণু বের করি, জিন এক্সপার্ট আমরা সব জায়গায় এখনও ছড়িয়ে দিতে পারিনি। তো সেই কারণে ইত্যাদি বিষয়গুলো মিলে আমাদের বাংলাদেশে এখনও প্রত্যেক বছর টিবি আপনার আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, এবং প্রায় 1 লাখ লোকের মধ্যে প্রায় 200-র মতো লোক আক্রান্ত হয়। এবং এই যে একটা বেশি সংখ্যক লোক টিবিতে আক্রান্ত হয়ে রয়েছেন, এবং এই জন্য দেখবেন যে আমাদের বিশেষায়িত টিবির জন্য হসপিটাল রয়েছে, কিন্তু তারপরেও প্রত্যেক মেডিকেল কলেজেই দেখবেন যে আপনার টিবি রোগী
নির্ণয়ে কম হচ্ছে না, বিশেষ করে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, যে ফুসফুসের টিবি হয়তো খুব মোটামুটিভাবে যেগুলো জটিলভাবে আসে তারা মেডিকেল কলেজে চলে আসে, তাদের ডায়াগনোসিস একটু সময় লাগতে পারে। কিন্তু এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস একটা বিরাট গ্রুপ অফ পেশেন্ট, 15 থেকে 20 ভাগ লোক তাদের ফুসফুস বহির্ভূত সংক্রমণ হয়, এবং সেই রোগীগুলো কিন্তু অনেক দিন ধরে রোগ নির্ণয় হচ্ছে না, তাদের চিকিৎসাও ডিলেড হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশে আমাদের, যেখানে আমরা চেষ্টা করছি যে আমাদের 2025 সালের মধ্যে, এই বছর আমাদের টিবির পরিমাণ সংখ্যা 75 ভাগে নামিয়ে নিয়ে আসব এবং মৃত্যুর হার 80-র উপরে নিয়ে যাব। তো সেটা আমাদের অ্যাচিভ করতে হবে, এবং আমরা 2030 সালের মধ্যে আমরা এই কাজটি আরও ভালোভাবে করতে চাই। জি, অবশ্যই। আমরা আসলে এবারে যে প্রতিপাদ্য বিষয়টি দেখেছি, সেখানে দেখছি যে কথাটি আছে যে ইয়েস উই ক্যান এন্ড টিবি এবং কমিট, ইনভেস্ট এবং ডেলিভার। মানে এই যে প্রথমে একটি প্রতিশ্রুতিবদ্ধতা যে আমাদের এই জায়গাটি থেকে থামাতে হবে টিবিটাকে, এই প্রতিপাদ্য বিষয়টাকে আসলে কিভাবে আপনি দেখেন, বিশ্লেষণ করেন? ধন্যবাদ। আমাদের কথা হচ্ছে যে আমরা প্রথম থেকেই, যখন আমরা বাংলাদেশে আমাদের সরকারি সংস্থাগুলো এবং বিভিন্ন দাতা সংস্থাগুলো এবং বিভিন্ন আমাদের যে আপনার প্রাইভেট অর্গানাইজেশন, তো এই যে প্রাইভেট পাবলিক যে পার্টনারশিপে টিউবারকুলোসিস একটি বড় এক্সাম্পল, যেখানে অনেকগুলো কাজ আমরা এর মধ্য দিয়ে করছিলাম। তো আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের জনগণকে, আমাদের আজকে শিশু, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে সুরক্ষিত রাখতে গেলে টিউবারকুলোসিস যদি আমরা জিরোতে আনতে চাই, তাহলে আমাদেরকে টিউবারকুলোসিসের এটাকে নিষ্পত্তি করতে হবে, সমাপ্তি ঘটাতে হবে। তো সমাপ্তি এত সহজ হতে হবে না, টিউবারকুলোসিস জীবনে রয়ে গেছে, এখনও আমাদের ইনসিডেন্স রেট অনেক বেশি, এখনও আমাদের অনেকগুলো প্রবলেম রয়েছে। তা আমার যেটা মনে হয় যে আমাদের এখন এইটা আমাদের নিজেদের এমন একটা কমিটমেন্ট দরকার, আমরা যেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করতে পারি, আমরা যেন দৃঢ় প্রতিজ্ঞ থাকি যে না, আমরা যে ধারণা থেকে টিউবারকুলোসিস নিয়ে যে ধারণা নিয়ে আমরা এগিয়েছি, বিশেষ করে বাংলাদেশে, যে এইখানে আমাদের এত সংখ্যক লোকের এখনও টিউবারকুলোসিস হয়, এই জায়গাটা গ্লোবালি যেটা বলে দিয়েছে, 1 নম্বর কথা হলো যে আমাদের এই কমিটমেন্ট থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এবং এটার জন্য আমাদের এই কমিটমেন্ট যদি আমাদের রাখতে হয়, তাহলে রোগ নির্ণয়, চিকিৎসা এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের জন্য আমাদের যথেষ্ট ফান্ডিং লাগবে, এবং এই ফান্ডিংটা ইনভেস্ট করতে হবে শুধু অর্থনৈতিক ফান্ডিং না, আমাদের স্পেশালিস্ট লাগবে, আমাদের সমস্ত জায়গায় ব্যবস্থা লাগবে, এবং জনগণকে সতর্ক করার জন্য যে সমস্ত ব্যবস্থা, এগুলোকেও আমি বলবো যে ইনভেস্ট করা। এবং এই ইনভেস্টমেন্টটা অত্যন্ত উপযোগী হবে যদি আমরা এটাকে সঠিকভাবে, সঠিক লোকদের মাধ্যমে, এবং যে এলাকায় টিউবারকুলোসিস বেশি, যেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে, যাদের চিকিৎসা দিতে হবে, যাদেরকে আপনার প্রতিরোধ করতে হবে, এবং আগামী দিনে আমাদের একটা ভালো ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রিভেনশনের যে ব্যবস্থা, সেটাকে আমরা আরও সুদৃঢ় করতে পারবো। তো এইটাকেই আমরা ডেলিভার করতে চাই। আমি আপনার কথা প্রসঙ্গ ধরেই আসলে আমি জানতে চাই যে ভ্যাকসিনের বিষয়টি আসলে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মানে প্রতিরোধের একেবারেই প্রথম পর্যায়ে যেটা আমরা বলি যে একদম শিশু থেকে শুরু করে আমরা ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম রয়েছে, সেক্ষেত্রে আসলে টিবিকে কতখানি প্রতিরোধ করা সম্ভব এবং এই ভ্যাকসিনেশন প্রোগ্রামকে আর কতখানি এক্সটেন্ড করা আমাদের বাংলাদেশে তো রয়েছে। ধন্যবাদ। আমাদের বাংলাদেশে তো ইপিআই প্রোগ্রামে বিসিজি ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, এবং এটা তো জন্মের পরেই দেওয়া হয়, এবং এটা মানে ভুলে গেলেও বা কাউকে না পেলেও 5 বছরের মধ্যে বিসিজি ভ্যাকসিনেশন দিতে হবে। এবং বিসিজি ভ্যাকসিনেশনের একটা প্রোটেকশন রয়েছে, কিন্তু বাট এটা একদম 100% নয়, এটা লিমিটেড প্রোটেকশন। এবং এই কথাটা মনে রাখতে হবে, যদি আপনার ব্যাকটেরিয়াল লোড বেশি হয়, তাহলে হয়তো বা প্রতিরক্ষা বুয়োটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে
এটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং যতক্ষণ পর্যন্ত অন্য আর কোনো ভ্যাকসিন না থাকবে আমি মনে করি যে বিসিজি ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা আমাদের সবসময় চালিয়ে যেতে হবে এবং শুধু বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে বসে থাকলে হবে না। আমরা অসংখ্য রোগী পাই যারা বিসিজি ভ্যাকসিনেশন নিয়েছে পরবর্তী পর্যায়ে আক্রান্ত হয়েছে। এটা বিভিন্ন কারণে তখন হয়ে যায় যে এটা লিমিটেড একটা সময় পর্যন্ত তার অ্যান্টিবডি হয়তো তাকে প্রোটেক্ট করেছে, পরবর্তী পর্যায়ে বিভিন্ন কারণে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে গেলে এই বিপজ্জনক পরিস্থিতি উদ্ভব হতে পারে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এটা দিয়ে বাচ্চাদের আমরা অনেকটা নিরাপদে রাখতে পারি এবং এটা যেন চলমান থাকে এবং ভালোভাবে থাকে, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা যদি আসলে একেবারেই মানে সতর্ক বা যে ইনফরমেশনটি আমরা মানুষদের দিতে চাই যে এক নাগারে যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে, মানে লক্ষণগুলোর ব্যাপারে যে কখন আসলে আপনি বলেছেন যে প্রায় একটা বড় একটা পার্সেন্টেজ যারা ডিটেকশন করা পসিবল হয় না টিবি, তারা ঘুরে বেড়াচ্ছে সবার মাঝে। তো সেই আইডেন্টিফিকেশনটি করার জন্য কিভাবে আসলে সতর্ক বার্তাটি দেওয়া প্রয়োজন, যে কতদিন কি ধরনের লক্ষণ থাকলে তারা শরণাপন্ন হবে চিকিৎসকের? অনেক ধন্যবাদ। আমরা জানি যে টিউবারকুলোসিস বা টিবি আপনার 75 থেকে 80% আপনার ফুসফুসে আক্রমণ করে, অর্থাৎ ফুসফুসের টিবি। আর ফুসফুসের পর্দা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটি অঙ্গে, ইভেন চোখের ভেতরেও এখানে টিবি হতে পারে। ওদেরকে আমরা বলি এক্সট্রা পালমোনারি, অর্থাৎ ফুসফুস বহির্ভূত টিউবারকুলোসিস। অর্থাৎ এই যে 15 থেকে 20% ফুসফুস বহির্ভূত টিউবারকুলোসিস আর আপনার ফুসফুসের টিউবারকুলোসিস। তো যদি আমি এখানে বলি যে ফুসফুসেরটা বলি, তাহলে ফুসফুসের টিউবারকুলোসিস সাধারণত একটা জায়গায় ব্যাকটেরিয়া বাসা বাঁধলো এবং সেই জায়গাটায় যে ফুসফুসের যে স্বাভাবিক যে গঠন, সেই গঠনটাকে তারা নষ্ট করে দেয়। এই টিস্যুটাকে নষ্ট করার জন্য রোগীর সবচেয়ে বেশি সমস্যা হয়, তার কাশি হয়, তার জ্বর হতে পারে এবং তার কাশির সাথে হালকা রক্ত যেতে পারে এবং এটা ছড়িয়ে যায়। কিন্তু আপনি জানেন যে প্রাইমারি ইনফেকশন হলে অনেক সময় এটা আপনি শুকিয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রাইমারি ইনফেকশন প্রথমবারের মতো ব্যাকটেরিয়া ঢুকেই তাকে এই ইনফেকশন করতে পারে। এবং আমরা জানি যে আপনার এটা আশেপাশে আক্রান্ত লোক যদি থাকে, তাদের যে কাশির সাথে, তারা যখন কাশি দিচ্ছে, কাশির সাথে যে ছোট ছোট ড্রপলেট বের হয় বা ছোট ছোট ছিটে বের হয়, এই ছিটের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এবং একজন সুস্থ মানুষ যদি সেগুলো নাক দিয়ে নিঃশ্বাস নেন, তখন ওই ব্যাকটেরিয়াগুলো বসে। এই জন্য লাংসে যায়, অনেক সময় টনসিলেও টিউবারকুলোসিস হয়, টনসিলে হয়ে এখানে আপনার লিম্ফ নোডগুলো বলি। তো যেটা বলছিলাম যে আপনার টিউবারকুলোসিস লাংসে হলে তাহলে কাশি হওয়া, জ্বর হওয়া এবং কাশির সাথে কখনো কখনো রক্ত যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, ক্ষুধামন্দা হওয়া, ওজন কমতে থাকা এবং খুব দ্রুতই ওজন কমে যায়। টিউবারকুলোসিসকে একসময় বলা থাইসিস, অর্থাৎ ক্ষয়ের রোগ, ক্ষয় হয়ে যেত। তো এই জন্য যদি কোনো কারো নতুন কাশি হয়ে 2 সপ্তাহ বেশি কাশি হয়, একটা চেস্ট এক্সরে করে নেওয়া ভালো। এবং চেস্ট এক্সরেতে একজন স্পেশালিস্ট ফিজিশিয়ান অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যে আপনার যে কোনো রকমের পরিবর্তন এক্সরেতে, এটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি মনে করেন যে সন্দেহ হয় যে টিউবারকুলোসিসটা দেখবেন, 100% লোকেরই আপনি কফ যদি পরীক্ষা করেন টিবির জীবাণু পাওয়া যাবে না। সে তখন একজন চিকিৎসক কিন্তু বুকের এক্সরে যদি দেখেন যে না এই পরিবর্তনটা টিউবারকুলোসিসের সাথে মিলে যায়, কারণ তাহলে কিন্তু তাকে চিকিৎসা দিতে হবে। এবং যদি ওই রোগীর কাশি হচ্ছে কিন্তু কফ তৈরি হচ্ছে না, তাহলে তো আপনি কফ তো পরীক্ষা করতে পারবেন না। তো সেই জন্য আপনি কফের পরীক্ষায় এটা পজিটিভ পাবেন, তারপরে চিকিৎসা দেবেন, এটা হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি তাকে রোগীকে ইন্সপায়ার করবেন যে আপনি কফ তৈরি করে আপনি কফ থেকে আইদার আপনি সরাসরি ব্যাকটেরিয়া দেখতে পারেন, স্পুটাম ফর এএফবি বলি আমরা, এটা এএফবি স্টেইন করে আমরা করতে পারি এবং অনেক সময় এটা কালচার করার প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষ, আবার জিন এক্সপার্ট পরীক্ষাও করি। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলবো 2 সপ্তাহের বেশি কাশি হলে এটা বুকের এক্সরে করে নিতে হবে, বিশেষ করে যদি রাতে রাতে জ্বর আসে, ক্ষুধামন্দা হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই করতে হবে। জি, এটি কিন্তু একটি প্রাথমিক মানে আমরা স্ক্রিনিংও বলতে পারি যে অনেক ক্ষেত্রে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে
বুকের এক্সরে বা চেস্ট এক্সরেকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে যারা বিভিন্ন কান্ট্রিগুলোতে হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আপনাকে একটু জিনিস বলতে চাই। আমরা এরকম অনেক মানুষকে পেয়েছি যে বাইরে যাওয়ার ক্ষেত্রে এক্সরে যেটা করে, এক্সরেতে একটা ছোট্ট সাদা দানা বিন্দু, এটাকে প্রপার আপনার অনেক সময় বাংলাদেশে হয় না। আমি এটা রিকোয়েস্ট করব অথরিটিকে। এটা অনেক সময় দেখা যায় যে তাদেরকে টিউবারকুলোসিসের পেশেন্ট বলছেন, কিন্তু তা নয়। তারা হয়তো অনেকে আপনার অ্যাজমাতে ভুগছেন। হ্যাঁ, এই অ্যাজমার রোগীদের অনেক সময় এমন কিছু কিছু রেখা দেখা যায় যেটা হয়তো সন্দেহজনক মতো হতে পারে। তো তাদেরকে টিবি বানানোর কোনো প্রয়োজন নেই। এই ব্যাপারটা সতর্ক থাকা দরকার যারা এই রিপোর্টটা দিচ্ছেন, এবং এতে করে অনেক মানুষের হয়রানি হয়। আমরা এই হয়রানিটা প্রিভেন্ট করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, যেটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা জনগণকে সতর্ক করার। না, এটা অবশ্যই, এটা ওভার জাজমেন্ট করাটাও আসলে যথাযথ নয়। আমরা যদি আসলে আরেকটু ব্যাপার জানতে চাই, যে সেটি হচ্ছে যে এই আইসোলেশন, মানে অনেকেই টিবির রোগী আক্রান্ত হলে সবাই কি আসলে রোগটিকে ছড়ায়, অথবা কতদিন তাকে আলাদাভাবে রাখতে হবে, আইসোলেশনের বিষয়টিকে আসলে কিভাবে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে দেখা যায়? ধন্যবাদ। একটু আগে আমরা যেটা শুরু করেছিলাম যে টিউবারকুলোসিস একটা পালমোনারি বা ফুসফুসে হয়, আর ফুসফুস বহির্ভূত হয়। তো ফুসফুসে যাদের হয় তাদের হাঁচি কাশির সাথে টিবি জীবাণু ছড়ানোটা খুব সহজ, এবং এই জায়গাটায় আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। মনে রাখতে হবে যে এটার সংখ্যাই বেশি। অতএব ফুসফুসের যাদের টিউবারকুলোসিস রয়েছে তাদের হাঁচি কাশির সময় তাদেরকে রুমাল ব্যবহার করতে হবে, অথবা আপনার হাত ব্যবহার করতে হবে। তারা বাইরে যাবেন না, তাদের থেকে ছড়িয়ে পড়বে, এইটা একটা। কিন্তু যাদের মনে করেন ব্রেইনে ইনফেকশন হয়েছে, যাদের আপনার মনে করেন হাড়ের মধ্যে হয়েছে, যাদের লিভারে হয়েছে, যাদের কিডনি হয়েছে, যাদের লিম্ফ নোড হয়েছে, তারা কিন্তু সরাসরি এই জীবাণু ছড়াবে না, তাদের ক্ষেত্রে আলাদা। অতএব মানে ছড়ানোর ক্ষেত্রে আমরা বলবো যে এটা ফুসফুসে আক্রমণ হলেই আপনার তারা ছড়িয়ে দেন চারিদিকে। তো ভালো কথা হচ্ছে আপনার যখন টিবির চিকিৎসা শুরু করা হয় তখন তো আপনার টিবির জীবাণু মরতে থাকে, এবং মোটামুটিভাবে তারা আপনার 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই তাদের ওই ব্যাকটেরিয়া লোড কমতে থাকে, এবং তখন তাদের ছড়িয়ে দেবার ক্ষমতাও হ্রাস পায়। তবে 2 মাস আমি বলবো 2 মাসের মতো তাকে সতর্ক থাকা দরকার টিবি জীবাণু খাওয়ার পর থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যক্ষ্মা নির্মূলে আমরা একসাথে কাজ করি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই আরও আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিশেষ করে যক্ষ্মা নির্মূলে আমাদের সমন্বিত প্রচেষ্টা এবং একই সঙ্গে এই রমজানে কিভাবে সুস্থ থাকা যায় কথা বলছি, সেই প্রসঙ্গে সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। যক্ষ্মা নির্মূলে একসাথে কাজ করি সবাই, এই প্রত্যয়ে আজকের এই আলোচনায় আমরা প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদকে পেয়েছি। স্যার, আপনাকে আরেকবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আসলে যে প্রসঙ্গটিতে ছিলাম, যে যক্ষ্মা নির্ণয়ের বিষয়টি ছিলাম, যে অনেক ধরনের আধুনিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং সেটি প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপে অনেক জায়গাতেই কিন্তু ছড়িয়ে আছে। এই জায়গাটিতে আমরা মনে করি যে অনেক দূর এগিয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্ণয়ের পর প্রথম যে ঝামেলাটি হয় সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী যে চিকিৎসাটি দরকার হয়, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার বা যে যক্ষ্মা যদি হয়ে থাকে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 6 মাসের একটি কোর্স আপনারা দিয়ে থাকেন। এর চ্যালেঞ্জগুলো কী কী, বিশেষ করে ওষুধটি কন্টিনিউ করার, এবং অনেকে ওষুধ খাওয়া ছেড়ে দেয়, এর পেছনে কারণটি কী? ধন্যবাদ। আমরা জাতি হিসেবে আমাদের অনেক রকমের আপনার কষ্ট থাকলেও আমরা কিন্তু টিউবারকুলোসিসে অনেকগুলো জায়গায় আমাদের সরকারি প্রচেষ্টা এবং বেসরকারি দাতা সংস্থাদের সহায়তায়, এবং আমাদের দেশে কিছু কিছু প্রতিষ্ঠান যেমন আইসিডিআরবি, ব্র্যাক, তাদের সমন্বিত অংশগ্রহণে আমরা ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম এবং আপনার ইউএসএইড, আমি এটা বলতে পারি, তাদের সহায়তায় সমন্বয়ের কারণে আমাদের টিউবারকুলোসিসে আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি। আমরা অনেক
ডাক্তারদেরকে ট্রেনিং দিতে পেরেছি, স্কুলে ট্রেনিং দিতে পেরেছি, আমাদের বিসিজি ভ্যাকসিনেশনটা জোরদার করতে পেরেছি, এবং বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান যে বিনে পয়সায় বিনে পয়সায় টিউবারকুলোসিসের চিকিৎসা পাওয়া যায়। এটা কিন্তু মানে একটা বিরাট ঘটনা। আপনি 6 মাসের কথা বললেন, যে এটা হলো সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস খেতে হবে, 2 মাস খেতে হবে 4টা ওষুধ, আর 4 মাস খেতে হবে 2টা ওষুধ। এবং এই যে 6 মাস, আবার যদি এটা ফুসফুস বহির্ভূত সংক্রমণ হয় তখন এটা আপনার 9 মাস থেকে 18 মাস পর্যন্ত চিকিৎসা বর্ধিত করতে হতে পারে। তাহলে এই পুরো সময়টাই কিন্তু বাংলাদেশে বিনা পয়সায় টিউবারকুলোসিসের চিকিৎসা পাওয়া যাবে। এখন আপনাকে একবারে 18 মাসের চিকিৎসা তো দেবে না, আপনাকে 6 মাসেরও দেবে না, আপনাকে গিয়ে গিয়ে একটা টাইম ধরে ধরে মাসে মাসে নিতে হয়। এটা চমৎকারভাবে করে। তো এখন আমাদের যে ডট সেন্টারগুলো রয়েছে তারা বিনা পয়সায় কফ প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্যাম্পল পরীক্ষা করে দিচ্ছে। কোনো কোনো মেডিকেল কলেজে আপনার জিন এক্সপার্ট করার সুযোগও রয়েছে, এবং আপনার আইসিডিডিআরবি আমাদেরকে যক্ষ্মা নিয়ন্ত্রণে এই জিন এক্সপার্ট পরীক্ষা বিনা পয়সায় করে দেয়। এবং তাদের টিবি কেন্দ্র রয়েছে ঢাকা শহরে অনেকগুলো, ধানমন্ডিতেও একটা যেমন রয়েছে, ধানমন্ডিতে রয়েছে, তাদের মিরপুরে রয়েছে, শ্যামলী রয়েছে। তো আমরা সেখান থেকে 7 জনে বিনা পয়সায় জিন এক্সপার্ট পরীক্ষাটি করে দেয়। এবং এই ইত্যাদি সহায়তার কারণে আমাদের জনগণের জন্য অনেক রকমের সুবিধাই। তো অনেক সময় জনগণ হয়তো এই সুবিধাটি নিচ্ছেন, কিন্তু তারা এর পুরোপুরি ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন না, এবং ওষুধটি নিয়ে বাড়ি যাচ্ছেন, এবং বাড়ি যাওয়ার পরে আপনি দেখেন যে এটা 4 ধরনের ট্যাবলেট মিলিয়ে এফডিসি তৈরি করা, ফিক্সড ডোজ কম্বিনেশন, এবং 4টি ধরনের ওষুধ একটির মধ্যে এটাকে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এটা ট্যাবলেটের সাইজটা একটু বড় হয়, এবং একসাথে এতগুলো ওষুধ, এবং এক একটা আলাদা করে কতগুলো সাইড ইফেক্ট করে, পার্শ্ব প্রতিক্রিয়া করে। সবচেয়ে কোনো কিছু না করলেও তার একটু বমি বমি ভাব হয়, খাবার পরে পেটের মধ্যে একটু হালকা ব্যথা হতে পারে ইত্যাদি। এই কথাটা মনে রাখতে হবে। তো এরকম যদি হয় তাহলে এই যে মানুষ অনেক সময় দেখা যায় যে সে হয়তো বা এমনি আগে থেকে কিছু খেতে পারতো না, এরপরে আবার এইরকম পেটের মধ্যে সমস্যা, সে এটা দুঃখের সাথে ছেড়েও দিতে পারে। তো এই জন্য ওষুধ যখন আমরা দিচ্ছি তখন একজন ডক্টর তার সাথে বসে কথা বলা উচিত যে ওষুধ খাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, এবং ওষুধ খেলে স্বল্প মেয়াদি কি সাইড ইফেক্ট হতে পারে, দীর্ঘমেয়াদী কি হতে পারে। এবং দেখেন প্রত্যেকটা ওষুধ যে আপনার রিফাম্পিসিন, আইএনএইচ, পাইরাজিনামাইড, ইথাম্বুটাল, এই 4 ধরনের, 4টার মধ্যে 4 রকমের জটিলতা তৈরি হয়, সাইড ইফেক্ট হয়। তো রোগীদের অল্প অল্প একটু বলে দেওয়া দরকার যে আপনি একটু খেলে আপনার পেটে যখন বমির ভাব হবে একটা বমির ট্যাবলেট খেতে পারেন, অথবা খাবার পরে ওষুধটা আপনি খেতে পারেন। আপনি এই জন্য ওষুধ বন্ধ করবেন না। মনে রাখতে হবে আপনার রোগ যেটি নির্ণীত হয়েছে, এই রোগের চিকিৎসা একটি পদ্ধতি, এবং এই ওষুধই তার চিকিৎসা। এটা যদি আপনি না খেতে পারেন, আপনাকে যে আমি অন্য কোনো ওষুধ দেবো এর কোনো সুযোগ নেই। 2 নম্বর, এই যে 4টি ওষুধের নাম বললাম, এর মধ্যে রিফাম্পিসিন খেলে প্রস্রাবের রঙটা একটু রঞ্জিত হয়, কমলা রঙের হয়, লাল হয়। এতেও অনেক মানুষ ভয় পান যে আমার তো প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, আমার তো লিভার নষ্ট হয়ে গেছে। তো এই কথাটা মনে রেখে তারা অনেকে বন্ধ করে দিতে পারেন। এইটার ব্যাপারেও আমাদের ওই ডক্টরকে প্রথম বলে দিতে হবে যে আপনার প্রস্রাবের রং লাল হবে, এটা ভয় পাবেন না। এবং যদি লাল বেশি হতে থাকে, সারাদিন লাল থাকে, সন্ধ্যার পরেও লাল হতে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কেন? কারণ হলো রিফাম্পিসিন দেখা যায় যে ওই তার যে লাল রঙটা সন্ধ্যার মধ্যেই ওই পানি খেতে খেতে কমে যায়, কিন্তু রিফাম্পিসিন বা আইএনএইচ বা পাইরাজিনামাইড তারা জন্ডিস করে, অর্থাৎ লিভারে আক্রমণ করতে পারে। তো লিভারে আক্রমণ করলেও তো আপনার যদি জন্ডিস হয় তাহলে প্রস্রাবের রং তো রঞ্জিত হবে, হলুদাভ হবে, লাল হবে, তাহলে সেটা চিহ্নিত করতে হবে। সেই জন্য তাকে বলে রাখতে হবে আপনি যদি ওই রকম লাল দেখেন অবশ্যই আসবেন, আমরা প্রয়োজন হলে লিভার পরীক্ষা করে নেব, কিন্তু আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েন না, কারণ রিফাম্পিসিনের জন্য প্রস্রাবের রং লাল হবে। এটা একটা ব্যাপার। এবং তাকে বলে দিতে হবে যে এই যে আপনি এইটা 3টা বা 4টা করে এই একটি ট্যাবলেট যে খাবেন, এই 3টা বা 4টা বা 5টা তাও হতে পারে,
এবং এটা আপনাকে এই 2 মাসের প্রত্যেক দিনই খেতে হবে। খেতে হবে একেবারেই। এবং তারপরে আপনাকে আবার আমরা ওষুধ দেব যে এখন 4 FDC দিচ্ছি, পরে 2 FDC দেব। একেবারে এই কথাটা তাকে বলে দিতে হবে, তাহলে তার অ্যাওয়ারনেস আসবে। এবং তাকে বলে দিতে হবে আপনার মধ্যে এখন এই ফুসফুসের টিবির জন্য কফের সাথে টিবির জীবাণু রয়েছে। আপনাকে সতর্কতামূলকভাবে যেখানে সেখানে হাঁচি কাশি দেওয়া কফ যাবে ফেলা যাবে না। যেখানে সেখানে কফ ফেলা যাবে না, এবং বাচ্চাদের আপনার থেকে দূরে দূরে সরিয়ে রাখবেন। কারণ আপনার থেকে আরো অসংখ্য, বিশেষ করে আপনার যারা কাছে রয়েছে তাদের সবার টিবি হতে পারে, এটা মনে রাখতে হবে। খুব চমৎকার করে বললেন। এবং একই সঙ্গে আমরা এই ডোজগুলো যদি নিয়মিত কন্টিনিউ না করে বা উইথড্র করে ফেলে, তার অনেক সময় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এবং এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, এবং সেটি কিন্তু আরও ভয়াবহ। সেটি নিয়ে আমরা হয়তো পরবর্তী কোনো সময় আলোচনা করব। আমরা আজকে আমাদের আরেকটি প্রসঙ্গ ছিল, সেটি হচ্ছে যে এখন রমজান চলছে, সিয়াম সাধনা। আমরা একেবারেই সংক্ষিপ্তভাবে কিছু টিপস জানতে চাই যে রোজায় আসলে যারা সুস্থ থাকার কিছু উপায় নেই। ধন্যবাদ। মানে এত বড় একটা রহমতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করেছেন, রমজান মাস, এটা আসলে বলে শেষ করা যাবে না। যখন এই শেষ 10 দিনের মধ্যে আমরা প্রবেশ করেছি, ইতিমধ্যেই ভেতরে একটা কষ্ট হচ্ছে যে এই রকম একটা পবিত্র মাস, যে মাসে শুধু ফজিলত আর ফজিলত, আপনার এই যে রহমত, মাগফিরাত, নাজাত, এবং আল্লাহ তাআলা এর মধ্যে কত রকমের সুবিধা মানুষকে দিয়েছেন। যে আপনি দেখেন, আমরা সমাজতন্ত্রের কথা বলি, মানুষের জন্য আমরা অনুভূতির কথা বলি, এই যে আপনি ভালো থাকার কথা বলেন, চরিত্র গঠনের কথা বলেন, মানুষ হওয়ার কথা বলেন, আলোকিত মানুষ হওয়ার কথা বলেন, সব কিছু এই রমজান মাসে যে মূল সূত্র তার মধ্যে রয়েছে। সিয়াম মানে হচ্ছে যে আপনি যে সংযম অবলম্বন করবেন, আপনার চিন্তার সংযম, দৃষ্টির সংযম, খাদ্যের সংযম, পানীয়ের সংযম, কর্মের সংযম, সব কিছুতে আপনি একদম নিয়ম মেনে চলবেন। খাবারও সেই রকমভাবে খাবেন যেটা সত্যিকারভাবে কখনো আপনার সমস্যা করে না। আপনি প্রত্যহ ওইভাবে চলবেন, এবং আপনি এই 1 মাসে নিজেকে এমনভাবে পরিবর্তিত করবেন যাতে আগামী 11 মাস তার একটা শক্তি অর্জন করে 11 মাস সুন্দর করতে পারেন। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশেষ করে যে কথাটি বললেন যে এই সংযমটি, যে 1 মাসের সংযমটি আমাদের বাকি 11 মাস আমাদেরকে সুস্থ রাখার পথ করবে। এবং কিছু ছোট তথ্য, যেটা হচ্ছে বিশেষ করে ওয়াটার, মানে আমরা যে রিহাইড্রেশনের কথা বলি, নিয়মিতভাবে সন্ধ্যার পর থেকে সেহরি থেকে ইফতার পর্যন্ত পানি খাওয়া, এবং সেই জায়গাগুলো আমরা সঠিকভাবে রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবার কথা হবে। আপনাকে এবং সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে বিশ্ব যক্ষ্মা দিবসে যক্ষ্মা নির্মূলে একসাথে কাজ করার প্রত্যয়ে আমাদের আলোচনা ছিল, এবং একই সঙ্গে এই রোজায় কীভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়ে ছোটোখাটো কিছু তথ্য আমরা দিয়েছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।